আখি চোখ তুলেই দেখতে পেল লোকটা আর কেউ না, আদ্রিত। ওকে দেখে আখির মনের কোনো যেন কোথা থেকে এক ফালি সাহস ধরা দিল। নিজের অজান্তে আদ্রিতকে জড়িয়ে ধরল আখি। হয়তো মুহূর্তটা মনের সাথে মানিয়ে নেওয়ার সোয়াতে একটু সাহারার খোঁজে। আখির হঠাৎ করে এভাবে ওকে জড়িয়ে ধরায় আদ্রিত হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। তখন ওর কি প্রতিক্রিয়া করার প্রয়োজন তাও ওর মস্তিষ্কে ভেবে উঠতে ব্যর্থ হলো। খানিকক্ষণ পর আখি বুঝতে পারল নিজের পরিস্থিতি। একটু স্বাভাবিক ভাব নিয়ে আদ্রিতকে ছেড়ে দিল। সাথে সাথে আখির মাথায় আবারও ঘুরতে নিল। আদ্রিত এবারও ওকে সাহারা দিল। মিস আখি, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি আদ্রিত। স্যার, একটু পানি হবে প্লিজ? আপনি এখানে বসেন, আমি গাড়ি থেকে পানি নিয়ে আসছি। আদ্রিত আখিকে পাশের একটা বেঞ্চে বসিয়ে গাড়ি থেকে পানি আনতে যায়। এ ফাঁকে আখি নিজের কাপড়ে থাকা একটা ওষুধ বের করে মুখে নিয়ে নেয় আদ্রিতর অগসরে। তারপর আদ্রিত পানি নিয়ে এলে তা খেয়ে নেয়। তারপর একটু সময় চোখ বন্ধ করে শান্ত হয়ে বসে থাকে। খানিকক্ষণ পর আখি স্বাভাবিক হতে সক্ষম হয়। আদ্রিত আবার জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি এবার একদম ঠিক আছি স্যার। তা এত রাতে আপনি রাস্তা দিয়ে এভাবে ছুটছিলেন কেন? আখি আমতা আমতা করে বলল, ওই আসলে এমনিতেই একটা কাজে। তা আপনি এখানে কি করছিলেন? আমি আপনার খোঁজে আসছিলাম। কেন? আপনার সাথে আমার কিছু কথা ছিল, তাই। আমার আপনার একটু সাহায্য দরকার, যদি আপনি করেন তবে। কি সাহায্য চাই আপনার? জানি না কথাটা কিভাবে বলবো। আসলে আসলে আপনাকে আমার স্ত্রী হতে হবে। আদ্রিতের আমতা আমতা মুখে বলা এমন কথায় খানিকে মাথা গরম করে ফেলে আখির। বেঞ্চ থেকে উঠে গিয়ে জাজালো কণ্ঠে বলে ওঠে, হোয়াট আর ইউ সিরিয়াস মিস্টার আদিত্য? আমি আপনার ওয়াইফ হব? শেষমেশ আপনার মনেও বুঝি এসব ছিল? ছি, আমি আপনাকে কত ভালো মানুষ মনে করেছিলাম। আদ্রিত এবার চেহারাতে বিরক্তিকর ভাব এনে বলল, আপনি কি বলেন তো মিস আখি? পুরো পৃথিবীকে রেখে আপনার আমাকে ভুল বুঝতে হয়? আমার উপরে সব সন্দেহ থাকে আপনার? আমার পুরো কথাটা তো ভালো করে শুনবেন। পুরো কথাটা না শুনে কাউকে জাজ করা একদমই ঠিক না মিস আখি। আপনার ইচ্ছে হলে কথাটা শুনুন, নয়তো আমি চলে যাচ্ছি। ওকে ফাইন। আসলে আপনাকে দেখলে আমার কেমন যেন রহস্যময় মনে হয়। আপনাকে ভুল বোঝাতো কি আমি আপনাকে বুঝতেই পারি না। আপনাকে দেখলে মনে হয় আপনার মুখে এক আর ভিতরে আরেক, তাই। আর প্রথমে উঠেই যদি একটা মেয়েকে বলেন ওয়াইফ বানাবেন, তবে তার প্রতিক্রিয়া স্বাভাবিক হবে, তা কি আশা করতে পারেন আপনি? আচ্ছা বাদ দেন, বলেন আপনি কি বলতে চান, আমি শুনবো। আবারও আমতা আমতা মুখে বলল কথাগুলো আখি। তারপর আদ্রিতের পাশে বসলো। আদ্রিত অনেক চেষ্টায় নিজের বিরক্তি ভাব কাটিয়ে আবার বলতে লাগলো, আরোহী আমার স্ত্রী। ছোটবেলায় আমি মা বাবা নোমান লন্ডন চলে যাই। ওখানে অনেক দিন যাবৎ থাকি। এ ফাঁকে দিদু আর দাদু বাড়িতে থাকতেন। ওনারা লন্ডন যেতে চায়নি, তাই। এদিকে বাবার অনেক কাজ ছিল লন্ডনে, আসতেও পারছিলেন না আমাদের নিয়ে। এমন অবস্থায় দাদু দিদু একদম একা হয়ে গেছেন। তখন হঠাৎই একদিন দিদু একটা শিশুকে কুড়িয়ে পান। ওকে নিয়ে এসে দত্তক নেন ওনারা। ওনারা আদর করে ওর নাম রাখে আরোহী। ও আসার বেশ কয়েক মাস পরে মা বাবা সবাই বাড়ি ফিরে যায়। শুধু আমি লন্ডনে ছিলাম, কারণ আমার ওখান থেকে পড়ালেখার অনেক ইচ্ছে ছিল, তাই। গত 3 বছর আগে আমি ডাক্তারি কমপ্লিট করে বাড়ি ফেরার পর দিদু আমাকে জোর করেন আরোহীকে বিয়ে করতে। উনি আমার সাথে বিয়ে করিয়ে আরোহীকে নিজের কাছে রাখতে চাইছিলেন। আমি এর আগে আরোহীকে দেখিনি, কথাও বলি, এমনকি আরোহীও। আমরা দুজনেই দিদুকে অনেক ভালোবাসতাম, তাই ওনার কথায় আমরা দুজনে বিয়ে বন্ধনে আবদ্ধ হই। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল কম দিনেই। কিন্তু সে সুখ আমাদের বেশি দিন সয়নি। 2 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে আরোহী মারা যায়। কথাটা বলে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল আদ্রিত। আদ্রিত সামনে তাকিয়ে কথাগুলো বললেও আখি আদ্রিতের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। তখনও একটা জিনিস লক্ষ্য করলো, পুরো কথা আদ্রিত স্বাভাবিকভাবে বলল, শেষের সময় কথাটা ওর চোখের পাতা কেমন জানি বারবার পড়ছিল। আদ্রিতর কথায় খারাপ লাগার সাথে কেমন একটা খটকা লাগলো আখির। তাও আবার আদ্রিতর কথায় মন দিল। সেই থেকে দিদুর অবস্থা খারাপ। উনি মানতেই চান না যে আরোহী মারা গেছে, কারণ লাশ দেখে কারোই এটা বলার ক্ষমতা হয়নি ওটা আরোহী নাকি অন্য কেউ। গাড়িতে আগুন লেগে যাওয়ার ফলে এমনটা হয়েছিল। তারপর থেকে দিদু মানসিকভাবে একদম ভেঙে পড়েছেন। দিন দিন ওনার অবস্থা আরও খারাপ হচ্ছে। এমনটা চলতে থাকলে একদিন উনি মানসিক ভারসাম্য একেবারেই হারিয়ে ফেলবেন। সাইদা আমাকে জানিয়েছিল ও যে আপনাকে আরোহীর বিষয়ে বলেছিল। তার মানে আপনার জানাই আছে যে আরোহী আপনার প্রতিরূপ। আর তাই আজ বিকেলে আপনাকে দেখার পর থেকে দিদুর অবস্থা অনেক খারাপ। জ্ঞান ফিরলেই আরোহীকে দেখার জেদ করছেন। এমনটা চলতে থাকলে যে ওনাকে বাঁচানোই যাবে না। কথাগুলো বলতে গিয়ে আদ্রিতের ভিতরে অসম্ভব যন্ত্রণা কাজ করছিল, তা অনুভব করতে পারল আখি। এবার আদ্রিতের কাঁধে হাত রেখে বলল, আমি আপনাকে সাহায্য করতে রাজি আছি।
ওনার অবস্থা দেখে আমারও অনেক খারাপ লেগেছে তখন। আমার দাদু আর দিদুকেও যে কতদিন দেখি না। আপনি বলেন আমায় কী করতে হবে? আপনাকে শুধু কটা দিন আমার স্ত্রী হয়ে আমাদের ওখানে থাকতে হবে। আপনাকে দেখলে দিদু আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন। তারপর না হয় ওনাকে বুঝিয়ে বলা যাবে সব কিছু। আমি প্রমিস করছি আপনাকে, এতে আপনার জীবন চলার পথে কোনো ব্যাঘাত করবে না। আপনি যেভাবে চান সেভাবেই থাকতে পারবেন সেখানে। এখন ডিসিশন আপনার। আপনি যেতে না চাইলে আমি আপনাকে জোর করব না। আগে খানিক সময় চুপ থেকে বলল, আমি যাব, তবে আমার একটা শর্ত আছে। কী শর্ত বলেন? আমি ওখানে থাকবো, কিন্তু আপনাদের কাছ থেকে কোনো হেল্প নেব না। শুধু দিদু জানবে যে আমি আপনার স্ত্রী। তাছাড়া আমি ওখানের একজন ভাড়াটে হিসাবে থাকবো। মাস শেষে আপনাকে আমার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নিতে হবে, কারণ আমি কারো সাহায্য চাই না। নিজের ক্ষমতায় নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি বেঁচে থাকতে আপনার এই আত্মসম্মানে কখনো আঁচ পড়তে দিব না মিস আঁখি। আমার আপনার শর্ত মানতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তবে আপনার সাথে যেতেও আমার কোনো প্রবলেম নেই। মাহির পাশে চিত হয়ে শুয়ে আছে আয়ান। ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে মাহি। তবে আয়ানের চোখে ঘুম নেই। আজকে মায়ের পাশে যাওয়ার পরেও কেন যেন আগ্রহ ছিল না ওর। আজকে মাহির পাশে যাওয়ার একটাই কারণ, মাহির মন রাখা। তবে এমনটা কেন হচ্ছে বুঝতে পারছে না আয়ান। যে মাহির এক ঝলক না দেখলে দিনই কাটতো না, সে মাহিকে এত পাশে পেয়েও এমন অনুভূতির মানে বুঝতে ব্যর্থ আয়ান। অথচ যে আখিকে চোখের বিষ মনে হতো, আজ কেন যেন তাকে চোখের পাতা থেকে নামাতে পারছে না। না চাইতেও আখির স্মৃতিগুলো ধরা দিচ্ছে আয়ানের মনে বারে বারে। মন পিঞ্জরে আলাদা এক খানিক খালি লাগা কাজ করছে। জানা নেই অনুভূতিটার মানে। মাহির কাছে গেলে যেন আখির স্মৃতি মস্তিষ্কে এসে নাড়া দিয়ে ওঠে। মনের আবেগের টানে পাশ থেকে ফোনটা হাতে নিল। তারপর ওরা আখির সুন্দর মুহূর্তের কিছু ছবি দেখতে মগ্ন হলো। আখির ছবিগুলো বেশ বড় করেই দেখছে। আয়ানের এমন কাণ্ডের মানে আয়ান নিজেও জানে না। তবে মনের টানে আয়ানের মস্তিষ্ক যেন সাড়া দিতে চাইছে আজ। হঠাৎই ফোনটা বেজে উঠল ওর। ফোনটা রিসিভ করে অপর পাশ থেকে ভেসে আসা কিছু কথা শুনে নিজের মাথা ঠিক রাখতে পারল না আয়ান। তৎক্ষণাৎ চোখগুলো রক্তবর্ণ ধারণ করল। কোনো দিকের বিবেচনা না করে কাপড় পরে হনহন করে বেরিয়ে যায় কোথাও। আখিকে আদ্রিত বাড়ি নিয়ে আসে। ওকে দেখে বাড়ির গার্ড থেকে শুরু করে চাকর বাকর সব হতবাক হয়ে গেছে। সবাই যেন ভূত দেখে নিয়েছে। চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্য বিশ্বাস করতে নারাজ সবাই। এদিকে আদ্রিতের পরিবারের সবাই অনেক খুশি আখিকে দেখে। আদ্রিত আখিকে সোজাসুজি দিদুর ঘরে নিয়ে যায়। জ্ঞান ফিরতে দিদু আখিকে দেখতে পেয়ে ওকে আঁকড়ে ধরে শক্ত করে। ওকে ছাড়তে নারাজ উনি। ওনার কাছ থেকে আখিকে ছাড়াতে ব্যর্থ হলো সবাই। তারপর আখি নিজেই বলল ও দিদুর কাছে থাকতে চায়। আর তাই রাতে আখি দিদুর পাশেই থাকলো। সারা রাত আখি দিদুর পাশেই বসে থাকলো। দিদু ওকে ছাড়ছিল না কিছুতেই। ও নিজেও দিদুকে ছাড়তে চায় না। তারপরে অনেক দিন পরে কারো কাছ থেকে অসীম এক নিঃস্বার্থ ভালোবাসা পেল আখি। ভালোই লাগছে ওর তাই। সারা রাত দিদুর মাথার পাশে বসে ওনার খেয়াল রাখলো। পরদিন সকালে উঠে আখি সবার জন্য নিজের হাতে নাস্তা বানালো। তারপর দিদুকে নাস্তা করিয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে ভার্সিটি যাওয়ার জন্য বেরিয়ে যায়। গুটিসুটি পায়ে ফুটপাত দিয়ে হাঁটছিল আখি। হঠাৎই খেয়াল করলো পিছন থেকে কয়েকটা ছেলে ওকে বাজে মন্তব্য করছে। ছেলেগুলো এই এলাকারই, আখিকে চিনে। আখি ওদের কথা শুনেও না শোনার ভান করছে। এদিকে ছেলেগুলো বলতেই আছে, ও সুন্দরী, কোথায় যাও? কি সুন্দর তোমার ফিগারের সাইজ। শুনেছি স্বামী নাকি ছেড়ে দিয়েছে তোমায়। অনেক কষ্ট হয় গো তোমার শরীরটার জন্য। আমাদের কাছে এসো, পারলে স্বামীর অভাব মিটিয়ে দিব। আসো না বেবি, তোমার একাকিত্ব দূর করে দিব। অনেক সময় ধরে ছেলেগুলো অনেক কিছু বলছিল আখিকে। আখি কোনো প্রতিক্রিয়া না করলে আবার থমকে দাঁড়ালো আখি। এদিকে আখি কাউকে না বলে ভার্সিটির জন্য বেরিয়ে গেছে। আদ্রিত আখির খোঁজে রাস্তায় চারপাশে নজর রাখতে রাখতে আস্তে আস্তে করে ড্রাইভ করে যাচ্ছিল। আখিকে নিজের সাথে করে নিয়ে যাবে ভেবে। তখনই উক্ত ঘটনায় চোখ গেল আদ্রিতের। খানিকক্ষণেই মাথা গরম হয়ে যায় ওর। গাড়ি থেকে নেমে ছেলেগুলোর পাশে যাবে, এর আগে আখি এমন কাণ্ড ঘটায় যাতে আদ্রিত এবং সেখানের আশেপাশে সবাই চমকে যায়। হাতে একটা ইট আখির, ওটাতে রক্ত লাগানো। এইমাত্র একটা ছেলের মাথায় চালিয়েছে ওটা। সবে পরিস্থিতি বুঝে ওঠার আগে আরেকটা ছেলের মাথায় চালালো। তারপর সাথে সাথে আরেকটা। লোকগুলো ফোন বের করে ভিডিও করতে শুরু করেছে। কেউ আখিকে থামাচ্ছে না, না পরিস্থিতি বুঝতে ইচ্ছুক। আদ্রিত ছুটে গিয়ে আখির হাত ধরে নিল। আখি এতটা রাগে যে আজ এদের একটাকেও জীবন্ত রাখবে না। এদিকে সেখানে 6টি ছেলে ছিল। আখির এমন পাগলামি দেখে ওরা ভয় পেয়ে যায়। আখির হাতে বেশ বড়সড় ইটের একটা টুকরা, আর ইচ্ছা মতো প্রহার করছে। 3টা প্রাণ বাঁচানোর সুবিধার্থে আগেই পালিয়েছে। আর যাদের মাথা ফেটেছে তারা মাথায় হাত দিয়ে বলতে বলতে পালালো,
মাগো এ দেখি পাগল হয়ে গেছে, পালাও, এ দেখি মেরেই ফেলবে। কই যাচ্ছিস তোরা? আয় না, একাকিত্ব মিটাবি আমার, স্বামীর কমতি মিটাবি, আয় না, কোথায় যাচ্ছিস? আদ্রিত টান দিয়ে আখির হাতের ইটটা সরিয়ে নিয়ে ফেলে দেয়। আখি শান্ত হও প্লিজ। কেন শান্ত হব আদ্রিত স্যার, কেন শান্ত হবে বলেন আপনি? শান্ত আছি বলেই সবাই কথা শুনিয়ে যায় আমায়। সবার সবাই বেচারি ভাবে। আর হ্যাঁ, আমার স্বামী ছেড়ে দিয়েছে আমায়, তাই বলে কি আমার জীবন শেষ? আমি কি সবার ভোগপূর্ণ হয়ে গেছি? যে চাইবে আমাকে ছিঁড়ে খেতে আসবে, যে চাইবে আমায় কথা শুনিয়ে যাবে। এই দেখো, এই হলো আমাদের সমাজের লোক। এই দেখো সবাই ভিডিও করছে, আজকের ঘটনা ফেসবুকে আপলোড দিবে, আমাকে সেখানে কত নামে ফুটিয়ে তুলবে, হিটলার দিদি, বিদ্রোহী নারী, আর না জানি কী কী, সবাই আমায় নিয়ে জয় জয় করবে। কিন্তু তা শুধুই ফেসবুকে নিজেদের লাইক কমেন্ট বাড়ানোর সুবিধার্থে হবে। সবাইকে ওরা শো অফ করবে যে ওরা কত সচেতন, ন্যায়ের সাথে আছে, কিন্তু ওরা কতটা সচেতন আপনি বলেন? সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত, আর আমি এখন তার প্রতিবাদ করলাম বলেই সবাই এখন এসে আমার কর্মকাণ্ড ভিডিও করছে। এরা যে পোস্ট করে বেশি বেশি লাইক কমেন্ট পাওয়ার জন্য একটা ভালো খবরের সন্ধান পেয়ে গেল। কজন এগিয়ে এলো পরিস্থিতি সামলাতে, কজন জানতে চাইলো আসল সত্যটা। আজ এদের এমন নিম্ন অবস্থার কারণে দেশে দর্শন, রাহাজানি, সন্ত্রাসী, জঙ্গি এসবের মতো অবৈধ কার্যকলাপ বেড়েই চলছে। আমাদের সমাজের লোকগুলো যদি শো অফ করতে ব্যস্ত না হয়ে সত্যতার মোকাবেলা করত, তবে প্রতিদিন কোনো না কোনো মেয়েকে দর্শনের শিকার হতে হতো না, শুরু চিন্তায় বাড়ত না। কিন্তু আফসোস, আমাদের সমাজের লোকগুলো ধীরে ধীরে বিলুপ্তির দিকে গড়াচ্ছে। আজকে যদি আমি ওই লোকগুলোর প্রতিবাদ না করতাম, তবে কোনো এক সময় আমিও দর্শনের শিকার হয়ে লাশ হয়ে পড়ে থাকতাম কোনো ঝোপের আড়ালে। তখনও লোকগুলো আমাকে নিয়ে নিউজ পোস্ট করতো, ফেসবুকে আমাকে নিয়ে দুঃখ প্রকাশ করত, কিন্তু একবারও এরা একটাও ভাবতো না যে এরা যদি একটু সচেতন হতো, তবে আজকাল আমাদের মা বোনেরা তখন যখন যেখানে সেখানে দর্শনের শিকার হতো না। আমি চেয়েছিলাম আর আজ 10টা মেয়ের মতো এদের এড়িয়ে চলে যেতে, কিন্তু পরক্ষণে বুঝতে পারলাম এই সমাজে একটা মেয়েকে লোক বাঁচতে দিতে চায় না। তাই বাঁচতে হলে নিজেকে সংগ্রাম করতেই হবে। কথাগুলো শুনে লোকগুলো ঠায় দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে, তবে ভিডিও করা এখনও কেউ বন্ধ করেনি। হয়তো সমাজের লোকগুলো আজকে বিলুপ্তির একদম শেষ দিকে চলে গেছে, তাই এমন কথা ওদের বিবেকে বাড়ছে না। আখি আবার ইট নিয়ে ওদের দিকে তেড়ে যায়, জাজালো কণ্ঠে বলে ওঠে, সবাই চলে যাও এখান থেকে, নয়তো আমি সবার মাথা ফাটিয়ে দিব, সবাইকে মেরে ফেলবো। লোকগুলো স্থান ত্যাগ করলো ধীরে ধীরে। আদ্রিত এবার আখিকে শান্ত করার চেষ্টা করছে। মিস আখি, শান্ত হন আপনি প্লিজ। সমাজটা যে সত্যি আজ বিলুপ্তির দিকে, এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। আপনি এখানে দাঁড়ান, আমি আপনার জন্য পানি নিয়ে আসি। লাগবে না স্যার, আমি ঠিক আছি। এই যে রিক্সাওয়ালা চাচা, দাঁড়ান। রিক্সায় যাবেন কেন? আমি তো ভার্সিটিতে যাচ্ছি, আমার সাথে চলুন। ধন্যবাদ, কিন্তু আমি নিজের সব কিছু নিজেই ম্যানেজ করতে চাই একাই। কথাটা বলে আঁকি রিক্সা করে চলে যায়। আদ্রিত তাকিয়ে রইল যাওয়ার পানে। ভার্সিটি আজ সারাদিন আদ্রিত আঁকিকে লক্ষ্য করলো। অন্যদিনের মতো আজকে আর কথা বলছে না, হাসছেও না আঁকি। হয়তো সব কিছুই হাসি মুখে মানিয়ে নিতে এখন ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছে। ওকে দেখে এমন সব কথাই মস্তিষ্কে নাড়া দিল আদ্রিতের। সত্যি, একটা মেয়েকে লোক সমাজে একা বাস করতে দিতে চায় না, সব দিক থেকে ওর বাঁচা মুশকিল করে তোলে। আদ্রিতের এসব ভাবনায় ভার্সিটির সময় শেষ হলো। আখিকে বেরিয়ে যেতে দেখলো আদ্রিত, নিজেও ওর সাথে বের হলো, ওকে সাথে করে বাড়ি নিয়ে যাবে বলে। এদিকে ভার্সিটির বাইরে দাঁড়িয়ে আছে আখি, একটা অটোর জন্য অপেক্ষা করছে। হয়তো বাড়ি যাওয়ার সুবাদে হঠাৎই কোথা থেকে ছুটে এসে ঝাপটে ধরল আয়ান আখিকে। আখি আয়ানের দিকে হতবাক হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ শক্ত পাথরের মতো ঠায় দাঁড়িয়ে থাকে। তৎক্ষণাৎ আখির চোখে ধরা দেয় আয়ানের সাথে করা ওর সকল অন্যায় অবিচার। খানিকে আয়ানের জন্য ওর মনে খেলা করে যায় ঘৃণা আর তাচ্ছিলতা। তাই আয়ানকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দেয় মুহূর্তে। আয়ানও অনেকটা হতবাক হলো আখির এমন কাণ্ডে। তারপর আয়ান এসব হতবাক নিয়ে চিন্তা এক্সাইট করে আবারও পাগল প্রায় হয়ে আখির কাছে এসে বলতে লাগলো, তুমি ঠিক আছো আখি? কোথায় চলে গিয়েছিলে তুমি? কাল রাত থেকে পাগলের মতো খুঁজেছি তোমায় আমি। জানো কত চিন্তায় পড়ে গিয়েছিলাম। তোমাকে আমি আগেই বলেছিলাম আমার কাছ থেকে সাহায্য নিয়ে নিতে। আমি তোমার সব দায়ভার নিতে রাজি ছিলাম, তো তুমি কেন জেদ করে সব কিছু নিজে করতে চাইলে? দেখলে তো কি হয়ে গেল। ওই শয়তান লোকটা তোমার সাথে কি করতে চাইছিল। আমি এজন্যই তোমায় বলেছিলাম আমার কথা শুনতে। আজ আমার কথা শুনলে এমনটা হতোই না। তবে ছাড়ো এসব, আজ থেকে তুমি আমার কাছেই থাকবে। মানে আমি অন্যত্র তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব। তোমার যা চাই তুমি তাই পাবে। আর ওই বজ্জাত লোকটার কথা ভেবে আর ভয় পেও না। আমি ওকে এমন শিক্ষা দিয়েছি যে ও আর কখনো তোমার দিকে তাকাবেই না। আর কেউ তোমার ক্ষতি করতেও পারবে না আখি। আমি আছি তো, তুমি আমার সাথে চলো।
কথাটা বলে আয়ান আখিকে হাত ধরে নিয়ে যেতে চাইলে আখি নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। কি হলো আখি, চলো। আখি আবার মুখে তাচ্ছিল্য বাপ ফুটিয়ে এনে বলল, লাইক সিরিয়াসলি মিস্টার আয়ান, আপনার কাছে সব কিছুই সহজ মনে হয়? আপনি সব কিছুই নিজের মতো করে ভাবেন, আর তাতে নিজের মন মতো রূপদানও করতে পারেন। এখন এতে কারো ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা খারাপ লাগা, আত্মসম্মান কোনো কিছুরই কোনো মূল্য থাকে না আপনার কাছে, তাই না? শুধু আপনি যেমনটা চান তেমনটা হলেই হয় না, তাই না? লজ্জা করে না আপনার রাস্তার মধ্যে একটা মেয়েকে জড়িয়ে ধরতে, ওকে নিজের সাথে করে নিয়ে যাওয়ার কথা বলতে? যেই জায়গাতে যে মেয়েটিকে আপনি কয়েকদিন আগেই নিজের জীবন থেকে পুরাতন দ্রব্য হিসেবে ছুঁড়ে ফেলে দিয়েছেন, আজকে সেই মেয়েটিকে আবারও নিজের দায়িত্বে রাখতে চান? তবে বলেন, কী নামে রাখবেন তাকে নিজের দায়িত্বে? বন্ধু, প্রেমিকা, স্ত্রী, নাকি রক্ষিতা? আখি, চিৎকার করবেন না মিস্টার আয়ান, চিৎকার আমিও করতে পারি, তবে আপনার সাথে আমি শুধু শুধু তর্কে জড়াতে ইচ্ছুক নই। শুধু এটাই বলতে চাই মিস্টার আয়ান, যে কথাটা শুনে আজ আপনার মাথায় এত গরম হয়ে উঠল, সে কথার ট্যাগটা কিন্তু আজ আপনার অবদানই আমার কপালে বড় করে লেখা হয়ে গেছে। সমাজে ডিভোর্সি নারীকে যে সবাই ভালো চোখে দেখে না, সবাই ওদের নিয়ে বাজে মন্তব্য করে, মজা নেয়, ওদের ভোগ করতে চায়। আর আজকে সমাজে এমন অবস্থানে ঠিক আমিও দাঁড়িয়ে আছি। আর রইল কথা কাল রাতের ঘটনা নিয়ে, সেটা আমার মতো মেয়ের সাথে ঘটা একদমই স্বাভাবিক ব্যাপার, ওটা নিয়ে আপনি মাথা না ঘামিয়েও পারতেন। কোনো পুরুষই বিয়ের পর পরনারীর জন্য এত দরদ দেখানো মোটেও ভালো দেখায় না মিস্টার আয়ান। দেখেন, আমি বিবাহিত পুরুষ, আর আমি এখন আপনার জন্য পরনারী। তা নিজের স্ত্রীকে রেখে বারবার আমার আগ পিছন ঘোরাফেরা করা বন্ধ করুন। লোকে আমাকে নিয়ে তো অনেক কিছুই বলে বেড়াচ্ছে, আমি চাই না লোকে আপনাকে নিয়েও খারাপ কোনো কথা বলুক। আপনি আপনার জীবন সুন্দর জীবন নিয়ে হাসি খুশি থাকুন, আর আমাকে হালে ছেড়ে দিন প্লিজ। লোকে কী না কী বলবে, আমি তোমাকে এভাবে অসহায় অবস্থায় ছেড়ে দিব? কথাটা শুনে তাচ্ছিল্যভরা অট্টহাসি হাসতে শুরু করলো আখি। আয়ান হতবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। অসহায়? অসহায়? দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে লম্বা একটা দম নিল আখি। তারপর বলল, আপনি এত রূপ বদলাতে পারেন? আমার আগে জানা ছিল না। আমি তো এটাও ভেবে উঠতে পারছি না আপনি আমাকে সহায় করে কোনো দিন ছেড়েছিলেন। আচ্ছা ধরেন, আজকে আমি সহায়তার লোভে আপনার সাথে গেলাম, আপনি আমার কোন নাম রাখবেন নিজের দায়িত্বে? আপনার স্ত্রীকে কি বলবেন? এমনও হতে পারে আপনি জিনিসটা আপনার স্ত্রীর কাছ থেকে লুকাবেন, স্ত্রী না জানতে পায়, যার ফলে সমাজের সকলের কাছ থেকে লুকাবেন। তবে যেদিন সত্যটা সামনে আসবে, তখন আপনার স্ত্রী আর সমাজ আমাকে কি বলবে মিস্টার আয়ান জানেন? রক্ষিতা বলবে। ডাক্তার আয়ান রহমানের প্রথম স্ত্রী এখন ওনার রক্ষিতা। আর হয়তো আপনিও আমাকে রক্ষিতার নজরেই দেখবেন, যেহেতু একা এক ঘরে রাখবেন। আমি আগে আপনার স্ত্রীও ছিলাম, এমনটা স্বাভাবিক বাবাই যায়, তাই না মিস্টার আয়ান? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আখি, এসব কি বলছো তুমি? শাট আপ মিস্টার আয়ান, আমি ওটাই বলছি যেটা সত্য। আপনার ক্যারেক্টার সম্পর্কে যে খুব ভালো ধারণা আমার আছে। আপনার সাথে যাওয়ার থেকে রাস্তায় না খেয়ে মরাতে আমি ভালো মনে করব। অন্তত সম্মানের সহিত মৃত্যুটাকে তো নসিব হবে। দেখেন, আমি আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চাই না, যা কখনো করিনি। তবে আজ কেন করব? আপনি বরং এখান থেকে চলে যান। আমার তো লোকের চোখে কোনো মান রয়ে যায়নি। তবে আমি এটাও চাই না আমার সাথে রাস্তায় লড়াই করে আমার জন্য আপনার নামটাও চলে যাক। আপনি প্লিজ আমাকে আমার হালে ছেড়ে দিন আর চলে যান এখান থেকে। তুমি কিন্তু আমায় ফিরিয়ে দিয়ে আবারও ভুল করছো আখি। জীবনে তো অনেকই ভুল করেছি, আজ আরেকটা করলে ক্ষতি কী তাতে? প্লিজ গো। আয়ান হাতের মুঠো শক্ত করে নিয়ে নিজের রাগ অনেক কষ্টেই আয়ত্তে এনে জায়গাটা ত্যাগ করে। এদিকে মুহূর্তটা অগসরে যায় না আদ্রিতের। চোখ পাকি দিয়ে আদ্রিতে যে আখির ঠিক পিছনে দাঁড়িয়েছিল এতক্ষণ। আদ্রিত আখিকে যতই দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে। কি করে আখি পারে একটা মেয়ে হয়েও সব কিছু সহজে এত মেনে নিতে? হয়তো আল্লাহ মেয়েদের মধ্যে এতটা সামর্থ্য দিয়ে দেন যে ওরা অসাধ্যকেও সাধন করতে জানে। তবে হয়তো সব নারী নিজেদের সে গুণ ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়। হয়তো পুরুষালী সমাজের নিম্ন মনের কিছু মানুষের জন্য, যেখানে একটা মেয়ের জন্মের পরেই ওকে পুরুষের থেকে দুর্বল আর নিম্ন মানের সেই তিক্ত অনুভূতি দিয়ে বড় করা হয়। কিন্তু সে মেয়েদের মধ্যে যে আল্লাহ পুরুষদের তুলনায় অনেক গুণ বেশি ইচ্ছাশক্তি আর ধৈর্য শক্তি উপহার হিসাবে জন্মলগ্ন থেকেই দিয়ে দেন, সেটা কেউই আলাদা করে বিবেচনায় নেয় না। সমাজের এমন অবস্থা দেখে প্রায় নিরাশ হতো আদৃত। তবে আখিকে দেওয়ার পর
আলাদা এক ভালো লাগা কাজ করছে আদ্রিতের ভিতর। যদি আখির মতো মেয়ে আমাদের সমাজের প্রতিটা ঘরে একটা করে থাকতো, তবে হয়তো আজ আমাদের সমাজে এতটা নেতিয়ে পড়তো না। আজকের এই ঘটনায় আখির প্রবল সাহস আর প্রতিরোধী মনোভাব আখির জন্য আদ্রিতর মনে সম্মানের জায়গাটা আরও বড় করে দেয়। উক্ত অনুভূতি আদ্রিতের ঠোঁটের কোণে ফুটিয়ে তোলে তৃপ্তির হাসি। আখি এদিকে আবারও আগের মতো অটোর অপেক্ষায় মন দিল। ওর এমন ভাব যেন এখানে কিছুই হয়নি এতক্ষণে। এবার আদ্রিত এলো আখির কাছে, এসে বলল, মিস আখি, অটোর জন্য অপেক্ষা করে লাভ নেই, আমার সাথে বাড়ি চলেন। আমি আপনার সাথে কেন বাড়ি যাব? আমি অটোতেই যাব, আপনি চলে যান। আর আমার সাথে গেলে কি হবে? দেখেন, আমি আগেই আপনাকে বলেছি, আমার কারো সাহায্য চাই না, আমি নিজেরটা নিজেই দেখে নিতে পারবো। আমিও আপনাকে সাহায্য করছি না মিস আখি, আপনি এখন আমার বাড়িতে থাকেন, আমার বাড়ির একজন সদস্য এখন আপনি, সেই হিসাবে আমি আপনাকে আমার সাথে করে নিয়ে যেতেই পারি। এটা সাহায্য কোথা থেকে হলো? আপনার কাছে যেটা দায়িত্ব মনে হচ্ছে, আমার কাছে সেটা সাহায্য ডাক্তার আদ্রিত, আপনি চলে যান প্লিজ। আচ্ছা, আপনি অটোতে গেলে কি অটোওয়ালা থেকে সাহায্য নেওয়া হবে না? না, কারণ আমি অটোতে ভাড়া দিয়ে যাব, উনি নিজের শ্রমের বদলে টাকা পাবেন, এতে সাহায্য কিসের? আচ্ছা ঠিক আছে, আপনি অটোতে যা ভাড়া দিয়ে যাবেন সে ভাড়া না হয় আমাকে দিয়ে দিন, এভাবে গেলে আপনার প্রবলেম হবে না তো? হবে, কারণ একটা কারের ভাড়া তুলনামূলকভাবে বেশি, সেই হিসাবে প্রতিদিন এত বেশি ভাড়া আমি ম্যানেজ করতে পারবো না। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি জন্ম থেকে এতটা জেদি নাকি বড় হয়েছেন? জন্ম থেকে মা বলতেন এটাই নাকি আমার বড় ধরনের বদ অভ্যাস, তবে এটাকেই আমি আমার সব থেকে ভালো সাইড হিসাবে মনে করি। আনবিলিভেবল, এমন মেয়ে আমি আমার জন্মেও দেখিনি। যেভাবেই হোক, ও আমার দায়িত্ব, আমি ওকে মেয়ে দেখে দুর্বল মনে করে এমনটা করছি না, তবে ও আমার ঘরে থাকছে, ও দেখাশোনা করা আমার দায়িত্ব। আর আদ্রিত রায়হান কখনোই নিজের দায়িত্ব পালনে গাফলতি করে না, একটা কিছু তো করতেই হবে। কি হয়েছে? বিড়বিড় করে কি বলছেন? দেখেন মিস আখি, আপনার কাছে আপনার আত্মসম্মান যেমন বেশি প্রিয়, আমার কাছে তেমনি আমার দায়িত্বশীলতা, তাই দুজনের দিক বিবেচনা করেই আমি একটা উপায় বের করেছি। কি উপায়? আপনি রোজ আমার গাড়িতে আমার সাথে আসা যাওয়া করবেন, আর মাস শেষে ঘর ভাড়ার সাথে আপনি পুরো মাসের গাড়ি ভাড়ার হিসেবে এক্সট্রা টাকা দিয়ে দিবেন। এবার আমার সাথে যেতে কোনো প্রবলেম নেই তো আপনার? নেই, তবে তবে আবার কি? না, আমি সবসময় আপনার গাড়িতে আসা যাওয়া করব না, যখন আমার ইচ্ছে হবে তখনই। আপনি আমাকে নিজের সাথে আসতে জোর করতে পারবেন না। ওকে, এবার চলবেন? হুম। আখি আর কিছু না বলে কারের পিছনে গিয়ে বসে পড়ল, আর আদ্রিত গাড়িতে ঢুকে ড্রাইভ করতে শুরু করেছে। আয়ান চলে এলো বাড়িতে। হাসপাতালে অনেক কাজ থাকলেও কোনো কাজেই যেন মন বসাতে পারছিল না। আখির বলা কোনো কথাই চিন্তা থেকে সরাতে পারছে না। চোখ বন্ধ করলে বারবার আখির মায়াবী চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে। বড্ড বিরক্ত করছে ওকে। মাথাটাও বড্ড ধরেছে। বিছানায় শুয়ে আছে স্থিত হয়ে। এদিকে ওনার সুন্দরী রমণী আয়নার সামনে বসে নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত। স্বামীর হালচাল নিয়ে ওনার কোনো মাথা ব্যথাও নেই। এবার আয়ান ওনার সুন্দরী স্ত্রীকে ডাক দিলেন, মাহি, আমার অনেক মাথা ধরেছে, একটু টিপে দিবে প্লিজ? কী যে বলো না আয়ান, আমি কেন তোমার মাথা টিপব? ওষুধ খেয়ে শুয়ে পড়ো, তাহলেই কমে যাবে। মাথা টিপতে বলেছি, এটা তো আর অনেক বড় কোনো কাজ না মাহি। ভালোবেসে তুমি আমার এতটুকু সেবা তো করতেই পারো। আমি তোমাকে তোমার সেবা করার জন্য তো বিয়ে করিনি আয়ান। বিয়ে করে আমি আরও কারোর জন্য এমন কিছু করিনি, আর এখনও করবও না। ওসব সেবা যত্ন কাজকর্ম আমার স্ট্যাটাসের সাথে যায় না আয়ান। কথাটা শুনে আবার অনেক রাগ হলো আয়ানের। রিয়েলি মাহি, স্ট্যাটাস? যদি স্ট্যাটাসের কথা বলি, তবে আখির স্ট্যাটাসের 10 ভাগের 1 ভাগও তোমার নেই। কিন্তু আখি তো কখনো আমাকে এভাবে স্ট্যাটাসের দম্ভ দেখায়নি। আমার সাথে আমার মতো করে থেকেছে। কখনো অসুখ হলে ওকে মুখ খুলে বলতেও হয়নি আমার। নিজে থেকেই বুঝে নিয়েছে, আর আমায় সুস্থও করে তুলেছে। ও হ্যালো মিস্টার আয়ান, আমি প্রথমেই বলেছি, আমি কিন্তু আখি না, আমি মাহি। আমাকে ওর সাথে তুলনা করতে যেও না। এত যখন ওই আখিকে ভালো লাগতো, তবে ওকে ছেড়ে দিলে কেন? তোমার মনে আছে রাতের পর রাত তুমি আমার সাথে কাটাতে, আর ওই আখি তোমার জন্য খাবার নিয়ে বসে থাকতো?
তুমি তা জেনে ওকে ইচ্ছে করে আসছি বলে আর আসতেই না। ও অপেক্ষা করতে আর তুমি আমাকে নিয়ে এনজয় করতে। তুমি নিজেই বলতে তোমার ওই সংসারে আখিকে একদমই ভালো লাগে না, বরং ওকে তাচ্ছিল্য করতে মজা লাগে। তবে এবার আমার কাছ থেকে তা আশা করো কেন তুমি? ভুলে যেও না, তুমি আমাকে দেখে শুনে নিজের জীবনে নিয়ে এসেছো, আমি নিজে থেকে আসিনি। আর আমি যেমন আছি তেমনই থাকবো, কারোর জন্য চেঞ্জ হওয়ার মেয়ে মাহিনা। আজকে বলেছো ভালো কথা, আর কখনো আখিকে আমার সাথে মিলাতে এসো না। তোমার সাথে কথা বলাই বোন। কথাটা বলে আয়ান উঠে গিয়ে পাশে থাকা একটা ফুলদানি হাতে নিয়ে অতিরিক্ত রাগে তা ছুঁড়ে মারে দেওয়ালে। তারপর হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে মাহি মুখ গোমড়া করে নিজের ফোন নিয়ে ব্যস্ত পড়ে। ছাদের প্রান্ত ঘেঁষে দাঁড়িয়ে আছে আখি, আকাশের পানে এক দৃষ্টিতে তাকিয়ে। চোখের পলকই যেন পড়ছে না ওর। আজকে আকাশে অনেক তারা। আজকের ওই ছাদটাকে আর একা মনে হচ্ছে না আখির। আকাশের ওই অজস্র তারাগুলো যেন আখিকে হাতছানি দিয়ে ডাকছে। রাতের আকাশের এমন মনোমুগ্ধকর দৃশ্য যে আখির অনেক প্রিয়। বিয়ের পর প্রায় রাতে আয়ানের কাঁধে মাথা রেখে এমন দৃশ্য চোখ বোলাতো আখি। সব কিছুর বদলে আখির যে দিন শেষে একটাই চাওয়া ছিল আয়ানের কাছে, আর তা শুধু এক পালি ভালোবাসার জীবনভরের সঙ্গ, যার কোনোটাই পূরণ হয়ে ওঠেনি আখির ক্ষেত্রে। দিন দিন আয়ান যত উন্নতির দিকে পদার্পণ করল, আখির প্রতি ওর ভালো লাগা ততই কমতে লাগলো। আর আজ অবশেষে রাতের বিস্তর মনোমুগ্ধকর আকাশের নিচে একই অবস্থান হলো আখির। কাঁধে মাথা রেখে মনের মাধুর্য মিশিয়ে ভালোবাসার দুটো কথা বলার জন্য যে আজ আয়ান নেই, থাকবে বা কেমনে সে মানুষ, আর সেই কাঁধে মাথা রাখার অধিকার যে আজ অন্য কারো। মনে মনে তিক্ত এসব ভাবনায় মগ্ন ছিল আখি। হঠাৎই লক্ষ্য করলো কেউ একজন কফি ভর্তি কাপ নিয়ে ওর সামনে এগিয়ে আসছে। কফি আমি বানিয়েছি, খেয়ে নিন। আপনি কেন কষ্ট করতে গেলেন? আমার দরকার হলে আমি নিজেই বানিয়ে নিতাম। আমি জানি আপনি সবই করতে সক্ষম, আপনার জন্য কারো কিছু করতে হবে না। নিজের জন্য আপনি একাই 100 এর সমান। আসলে আমি আমার জন্যই কফি বানাচ্ছিলাম, ভাবলাম আপনার জন্য একটা বানিয়ে দেই। থ্যাঙ্কস। কফিটা নিয়ে নিল আখি। দুজনে কফিতে চুমুক দিতে দিতে আকাশের দিকে নিজেদের দৃষ্টি প্রখর করলো। হঠাৎ আখি নীরবতা ভেঙে বলে উঠল, আপনি আমার জন্য এত কিছু কেন করতেছেন ডাক্তার আদৃত? এটা ভেবে যে আমি আপনার স্ত্রীর প্রতিরূপ? দীর্ঘশ্বাস ত্যাগ করলো এবার আদৃত। তারপর গম্ভীর স্বরে বলে উঠল, আপনি ওর প্রতিরূপ হতে পারেন, তবে এটা সত্য যে আপনি আর ও এক না। আমি ওকে ভালোবাসতাম, হয়তো এখনও বাসি, কিন্তু আপনাকে নিয়ে আমার ভালো বাবার পিছনে কোনো দিন থেকে কারণ আরোহী হতে পারে না। আপনি প্রতিবাদী আর আত্মসম্মান প্রিয় একজন নারী, আর নারীর সম্মান করা সকল পুরুষেরই দায়িত্ব। আর আমি আমার দায়িত্ব থেকে কখনোই পিছপা হইনি আর হবও না। হ্যাঁ, আমি আপনার জন্য অনেক কিছু করতে চাই, কারণ আপনার মতো মেয়ে আমাদের সমাজে অনেক প্রয়োজন। হুম তা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ঘুমাবেন না বুঝি? আসলে দিদু জানেন আমরা স্বামী স্ত্রী, তাই আমরা যদি আলাদা ঘরে থাকি আর দিদু যদি তা জানতে পারেন, তবে তো বুঝতে পারছেন কি হবে। তবে আপনি চিন্তা করবেন না, আপনি যতদিন এখানে আছেন ততদিন আমি হাসপাতালে অথবা নিজের ফার্ম হাউসে থেকে যাব। দ্বিতীয়ত মনে করবে আমি ইমার্জেন্সির কারণে হয়তো রাতে বাহিরে থাকি, কারণ প্রায় আমার ইমার্জেন্সির কারণে রাতে হাসপাতালে থাকতে হয়। তাই আপনি নিশ্চিন্তে আমার রুমেই থাকতে পারেন, আমি একটু পরেই বেরিয়ে চলে যাব। তার দরকার হবে না ডাক্তার আদৃত। হ্যাঁ, আমার আপনার উপর অনেক সন্দেহ, আপনাকে আমার রহস্যময়ী মনে হয়, কিন্তু আপনার ক্যারেক্টারে কেন কোনো সন্দেহ নেই আমার। আপনার সামনে কোনো মেয়ে আইটেম ডান্স করলেও আপনি চোখ তুলে তাকাবেন না, এতটুকু বিশ্বাস আমার আছে। তাই আপনার সাথে এক রুমে থাকতে আমার কোনো সমস্যা নেই। তাছাড়া আপনার রুমের সোফাটা বেশ বড়, ওখানে আমার মতো 2টা মেয়ের জায়গাও আরামসে হয়ে যাবে। তাই অযথা চিন্তা আপনি না করলেই পারেন ডাক্তার আদৃত। কথাটা বলে আঁখি ফিক করে হেসে দিল। আদৃতও মুচকি হাসল। তারপর বলল, আপনি সব কিছু কী করে এত হাসি মুখে মানিয়ে নিতে পারেন মিস আঁখি? জিনিসটা কি এতই সহজ? আঁখি এবার দীর্ঘশ্বাস ত্যাগ করে উত্তরে বলল, প্রথমত সব কিছুর উপর এক পালি হাসির ঝলক যে সব কিছুই মানিয়ে নিতে অনেক সহায়ক ডাক্তার আদৃত। দুঃখ কষ্ট তো জীবনে আসবেই, তাতে আমরা হাসতে ভুলে গেলে জীবনের কি মূল্য রয়ে যাবে বলুন তো? মনের শক্তি আর মুখে হাসি রেখে সব কিছু মোকাবেলা করতে পারলেই সংগ্রামের পথটা বেশি না হলেও অল্প সহজ তো হয়েই যায়। আর দ্বিতীয়ত, এবার খানিক রসিকতা করেই বলল আখি, দ্বিতীয়ত হাসতে টাকা লাগে না ডাক্তার আদিত্য, তাই আমি মন খুলে হাসি, কারণ আমি আপনার মতো কৃপণ না যে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফোটাতেও 10 বার ভাবে কমপক্ষে। আমার অনেক ঘুম পাচ্ছে, তাই আমি তো ঘুমাতে গেলাম, আপনিও চলে আসেন কেমন? আর হ্যাঁ, কপিটা কিন্তু সেই ছিল। ধন্যবাদ।
কথাটা বলে আঁখি আলতো হেসে চলে যায়। আদ্রিত আলতো হেসে আকাশের পানে তাকালো। খানিকে ওর মনে ধরা দিল কিছু তৃপ্ত স্মৃতি। সাথে সাথে মুখের হাসিটা যেন মলিনতায় পরিণত হলো। আয়ান বসে আছে এক বিস্তর মাঠের ছোট্ট একটা ব্রেঞ্চের এক কোণে। মনে কাজ করছে ওর বিশাল শূন্যতা, যার কোনো মানে জানা নেই আয়ানের। বিশাল আকাশের বুকে নিজের ঠাঁই পেয়ে ওই চাঁদটা যে মনের খুশি তার জ্যোৎস্না ছড়াচ্ছে। ওই আকাশের বুকে চাঁদটাকে যে বড্ড মানায়। আকাশটা যে আজ তারার মেলায় ভরপুর। তাকিয়ে থাকতে সত্যিই ভালো লাগা কাজ করছে আয়ানের মনে। এভাবে আকাশ দেখা কখনোই ভালো লাগতো না আয়ানের। তবে আখির যে এসব বড্ড পছন্দ ছিল, ওর সাথে থাকতে গিয়ে ওরই কিছু অভ্যাস আয়ত্তে চলে এসেছে আয়ানের। আজকে কেন যেন বড্ড মনে পড়ছে ওর আখির কথা। মনে মনে অনেক কথা উঠেছে ওর। আজকে তো মাহি ঠিকই বলেছে, আয়ান কখনোই আখির কোনো অনুভূতির দাম দিতে চাইতো না। আখি রোজ রাতে ততক্ষণ খেত না যতক্ষণ আয়ান পেরেছে। না কমিয়ে বসে থাকতো। এদিকে আয়ান ইচ্ছে করে বলতো আসছি বলে আরে আসতো না, বরং বড় বড় রেস্টুরেন্টে খেয়ে এসে মাহির সাথে রঙিন রাত কাটিয়ে সুন্দর নিদ্রা যাপন করত। এদিকে রাতের পর রাত না কমিয়ে কাটাতো আখি। আয়ান ইচ্ছে করে ওকে নিজেই আসার কথা দিয়ে আসতো না, কারণ ওর সেই অনুভূতিগুলোতে আঘাত করে আয়ানের ভালোই লাগতো। আখির আয়ানের জন্য নিঃস্বার্থ ভালোবাসা আয়ানের কাছে মজার জিনিস মনে হতো, কারণ আয়ান আখিকে যাই বলতো আখি তাই মেনে নিত। আয়ানের এই ইশারায় সব কিছুই করে ফেলতে চাইতো, কোনো দিক বিবেচনা করতো না। আয়ানের যে কোনো কথাই বিশ্বাস করত, আর তাতে যে আয়ানের ভালোই লাগতো। আখি যেন ওর হাতের পুতুল হয়ে গিয়েছিল, যাকে মন মতো নাচাতে বড্ড ভালো লাগতো ওর। তবে আয়ান তো ওকে মন মতো অনেক নাচিয়েছে, ওর মনও তো ভরে উঠছিল আখির ওপর, তাই ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তবে আজ কেন আখি ওর মাথায় চেপে বসেছে ওর জানা নেই। ওর তো আখিকে পছন্দ ছিল না, ওর তো মাহির মতো মেয়েকে ভালো লাগতো। তবে আজ কেন মাহির মধ্যেও আখিকে পেতে চায়। এসব চিন্তা আঁকড়ে ধরেছে আয়ানকে। চারদিকে নীরবতা কাজ করছে, কিন্তু আয়ানের মনটা যে আজ বড় উতালা। বারবার যেন আখি নাম নিচ্ছে। আজ এই চাঁদনি রাতে আখির পাশে থাকাটা খুব বেশি দুরূহ ছিল। প্রশ্নটা বড় জ্বালাতন করছে আয়ানকে। গতকাল রাতে যখন আয়ান শুনতে পেল আখির বাড়িওয়ালা আখির সাথে বেয়াদপি করেছে, তখন আর নিজেকে আটকাতে পারেনি। ছুটে গিয়েছিল সেই হাসপাতালে, যেখানে ওই লোকটাকে নেওয়া হয়েছিল। তারপর ওখানে গিয়ে লোকটাকে অনেক মারলো আয়ান। সেখানের কেউই ওকে আটকাতে সক্ষম হলো না। তারপর পুলিশ ডেকে লোকটাকে ধরিয়ে দিল। আসলে আয়ান আখির পিছনে লোক লাগিয়েছিল ওর খবর আয়ানকে দেওয়ার জন্য। তখনই লোকটা জানালা দিয়ে ওসব কাণ্ড দেখে আয়ানকে ফোন করে। আয়ান তারপরে ওই লোকটাকে অনেক মারে, কারণ লোকটা তখন আয়ানকে ফোন করার আগে আখিকে বাঁচাতে পারতো তাই। তারপর পাগলের মতো খুঁজতে থাকে আখিকে, তবে পায় না। অবশেষে আজ বিকেলে আখির দিদার করতে সক্ষম হয় আয়ান। তবে আজও আখি ওকে ফিরিয়ে দিবে আশা করেনি। আখি কখনোই আয়ানের মুখের উপর কোনো কথা বলেনি, তাই আখির আয়ানের সাথে এমন ব্যবহার মেনে নিতে ব্যর্থ হচ্ছে আয়ান। এমন তিক্ত কথা যে আগে কখনো আখির মুখ থেকে শুনিনি আয়ান। আখির ওকে এড়িয়ে চলা আয়ানের বুকে যেন ছুরি চালাচ্ছে প্রতিনিয়ত। আদ্রিত দাঁড়িয়ে আছে বেলকুনির এক পাশে। আকাশের ওই ছাদটাকে দেখতে বড্ড মায়াবী লাগছে আজ। আদ্রিতের একাকিত্বের সাথে যেন ওই রাতের বিস্তর আকাশ, আর তার বুকে ঠাঁই নিয়ে খুশিতে জলমল করে ওই ছাদটা। আরফি চলে যাওয়ার পর যে প্রায় রাতে ঘুম ধরা দেয় না আদ্রিতের চোখে। চোখ বন্ধ করলে কতগুলো তিক্ত স্মৃতি ভেসে আসে। বারবার ওর বোকা মন আল্লাহর কাছে একই প্রশ্নের উত্তর জানতে ইচ্ছুক হয়। হয়তো এটাই ওর ভাগ্য লিখিত ছিল, যা চাইলেও পাল্টে ফেলতে পারবে না। এসব ভাবনায় অনেকক্ষণ কাটিয়ে উঠলে হঠাৎই চোখ গেল আদ্রিত সোফায় শুয়ে থাকা সেই রমণীর দিকে। আদ্রিত ওকে বেডেই শুতে বলল, কিন্তু এ যে জেদি বাঘিনী, নিজের কথার এক অক্ষরে খেলাপ করতে প্রস্তুত না। এদিকে বেলকনিতে গিয়ে আগত বাতাসের শিহরণে বারবার কেঁপে উঠছে, তাও ঘুম ঠায় ব্যস্ত ওই বাঘিনীটা। একটু শান্তির ঘুম নেমেছে আজকে ওর চোখে। ওর দিকে তাকিয়ে এমনটাই মনে হলো। ভালো করে বেলকনির সামনে পর্দাটা টাঙিয়ে নিল। তারপর বারান্দার গ্লাসটা লাগিয়ে একটা চাদর নিয়ে এলো আখির পানে। ওটা ভালো করে আখির গায়ে দিয়ে দিল। লক্ষ্য করলো আখি ঘুমের মধ্যে কিছু বড়বড় করছে। আয়ান, যেও না তুমি, ছেড়ে দিও না আমায়। আমি তোমার জন্য সব করব, শুধু ছেড়ে যেও না আমায়। পাশে থেকো আমার। আমার তোমাকে বড্ড প্রয়োজন আয়ান, যেও না। আখির এমন কথায় অনেক খারাপ লাগা কাজ করলো আরতিতের ভিতর। কোনো কিছু লোক সত্য ভালোবাসার কদর করতে জানে না। কেন সত্য অনুভূতিগুলোর সাথে ওরা খেলা করতে ভালোবাসে। তবে কি কাউকে সত্যি ভালোবাসাটা আজকালকার পৃথিবীতে শুধুই একটা ভুল, সারা জীবনের কষ্টের কারণ? কেন ওই স্বার্থপর লোকগুলো সুখে থাকে, আর যারা নিঃস্বার্থ ভালোবাসে তাদেরই কপালে কোনো না কোনো কষ্ট লেখা থাকে? হয়তো তাদের অনুভব শক্তি বেশি থাকার কারণে ওদের ভাগের কষ্টটাও বেশি হয়। এসব অনুভূতি থেকে আদ্রিতের মনে খানিক মায়া কাজ করে আখির জন্য।
হাত বাড়ায় ওর মাথায় একটু হাত বোলানোর উদ্দেশ্যে, কিন্তু তখনই নিজের আদর্শের টানটা অনুভব হয় ওর। একটা মেয়েকে তার অনুমতি ছাড়া ঘুমের ঘরে কী করে স্পর্শ করতে পারে, এটা যে ওর আদর্শের বিরুদ্ধে। তাই হাতটা গুটিয়ে নেয়, তারপর আবারও আখির গায়ের চাদর ভালো করে টেনে দিয়ে নিজে বেডে চলে যায়। সত্যি আখিকে আদৃত যতই দেখে ততই অবাক হয়, মেয়েটা যে প্রতিবার ওর চিন্তা থেকেও বেশি কিছু করে যায়। আর যদি আখির মতো প্রতিটা মেয়ে নিজেদের লড়াই লড়তে সক্ষম হতো, তবে এই সমাজটা যে পতনের মুখ থেকেও ফিরে আসতে সক্ষম হতো। কারণ আখির মতো আর কটা মেয়ে আছে যারা নিজেদের বেঁচে থাকার সংগ্রাম নিজেরাই চালিয়ে যায়। সারা রাতে বাড়ি ফিরেছে আয়ান। এদিকে ও কোথায় ছিল না না ছিল তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই মাহির। আয়ান রুমে প্রবেশ করতে দেখলো মাহি আদো আদো ড্রেস পরে মডার্ন বেশে একদম রেডি। আয়ান এসব গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তুমি? বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি, কিছু শপিংও করব। আর হ্যাঁ, তোমাকে তো আমি বলতেই ভুলে গিয়েছিলাম, আমার অ্যাকাউন্টের টাকাগুলো না শেষ, তাই আমি তোমার কার্ড নিয়ে যাচ্ছি। কেমন? গতকাল 4 দিন আগেই না আমি তোমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ভরিয়ে দিয়েছিলাম, ওগুলো কি করেছ? বারে, ওগুলো কোনো টাকা হলো নাকি? শেষ হয়ে গেছে। আমার কি আর টাকা পয়সা লাগে না? ওকে, এবার আবার তুমি তোমার সোকল ডায়ালগ নিয়ে আমার মাথায় চেপে বসো না। তোমার মেন্টালিটি দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে, দাদুদের মতো বুড়ো। দেখি সরো, আমার বেরোতে দেরি হয়ে যাচ্ছে। বাই বেবি, লাভ ইউ। মাহি চলে গেল। এদিকে আয়ান বাকরুদ্ধ হয়ে কি বলবে, কোনো বলার ভাষাই নেই ওর। এদিকে ওর মন মেজাজ একদমই ভালো নেই, তাই কোনো রকম ফ্রেশ হয়ে আয়ান নিচে নামলো নাস্তা করতে। টেবিলে বসতে আয়েশা ওকে নাস্তা দিল। কি আয়েশা, তুই আজও নাস্তা দিচ্ছিস যে? নতুন কাজের লোকটা কোথায়? ওকেও কাল বিকেলে কাজ থেকে বের করে দিয়েছে মাহি। হোয়াট? কেন? ও রান্নায় ছিল, তখন মাহি ওকে ডাক দিয়েছিল 1 গ্লাস পানির জন্য। ও একটু দেরি করে যাওয়ার কারণে মাহি ওকে অনেক বকাঝকা করে। তখন মেয়েটি শুধু এটাই বলেছিল যে ও রান্নাটা পড়ে যাওয়ার ভয়ে আসতে একটু দেরি হয়েছে। এটা বলাই ও মেয়েটার দিকে গ্লাস ছুঁড়ে মারে, যাতে মেয়েটার কপালের এক কোণে লেগে অনেকটাই কেটে যায়। মাহি ওকে মারার কারণ মেয়েটা নাকি ইচ্ছে করেই দেরি করে গিয়েছিল, তারপর নাকি ওর মুখের উপরও তর্কও করেছে। তাই তারপর মেয়েটিকে ও চুল ধরে অনেক মারে, আমরাও ওকে আটকাতে ব্যর্থ হই। এরপরও মেয়েটাকে তাড়িয়ে দিয়েছে। যাকে, তুমি ওসব নিয়ে ভেবো না ভাইয়া, তুমি নাস্তা করো। সবাই তো আর আখি হয় না, আর সেটা ভালোই হয়। আখির মতো হলে যে সবাই অবহেলার পাত্র হয়ে বেঁচে থাকতে হয়, যাকে শেষ সময়ে শুধু কষ্টই উপহার মেলে। আয়ানা এবার ব্রজগোল কুসকে বলে উঠল, তুই কি মিন করতে চাইছিস আয়েশা? বেশি কিছু না ভাইয়া, শুধু সত্যটা বলতে চাইছিলাম, যা আপনি দেখেও না দেখার, বুঝেও না বোঝার ভান করছেন। কথাটা বলে স্থান ত্যাগ করলো আয়েশা। আয়ান হতবাক হয়ে বসে রইল খাবার টেবিলে। আজকে যে আয়ানের সব আছে, তবুও অশান্তি আর নিরাশা পিছু ছাড়ছে না। তবে কি আয়ান নিজের অজান্তে অনেক বড় ভুল করে ফেলল? উক্ত ভাবনা বড্ড জ্বালাতন করছে আয়ানকে এবার। আদ্রিত ড্রাইভ করছে, আর আঁখি পিছনে বসে জানালা দিয়ে বাহিরের প্রকৃতিতে চোখ বোলাচ্ছে। হঠাৎই ট্রাফিক জ্যাম লাগলো। ব্যস্ত শহরের এই জ্যামগুলো যে সহজে ছুটার নাম নেয় না। আজকের হাল যেন আরও নাজেহাল। আদ্রিত আঁখি নিজেদের মধ্যে নীরবতা বজায় রেখে একাকিত্বে মগ্ন তখন। হঠাৎই আঁখি লক্ষ্য করলো একটা বাচ্চা অনেক কান্না করছে। বাচ্চাটির মা ওকে সামলাতে ব্যর্থ হচ্ছেন বারবার, তাই ওকে শান্ত করানোর সুবিধার্থে গাড়ি থেকে নিচে নেমে মুক্ত বাতাসে হাঁটতে লাগলেন। তাও বাচ্চাটা শান্ত হচ্ছে না। এদিকে বাচ্চাটার কান্না সহ্য হচ্ছে না আখির, তাই গাড়ির দরজা খুলে বাহিরে যেতে নিল। আরে আরে, কি করছেন? বাহিরে যাচ্ছেন কেন? আমার কাজ আছে। কি কাজ? তা এখন বলার সময় নেই, পরে এসে বলবো। কথাটা বলেই আখি ছুটে গেল। কেমন মেয়ে রে বাবা, কখন যে কি করে কিছুই বুঝে উঠতে পারি না। একে নিয়ে যে আর পারা যায় না, দেখি কি করে। কথাটা বিড়বিড় করে বলে আদৃত ওর সাথে যায়। ওদিকে আখি ছুটে যায় বাচ্চাটার কাছে, কিন্তু ওকে ধরার সাহস পায় না। হয়তো বাচ্চাটির মায়ের প্রতিক্রিয়ার কথা ভেবে হাত বাড়িয়ে গুটিয়ে নিতে চায়। তখন বাচ্চাটির মা ওকে জিজ্ঞেস করেন, কি আপু? আখি আমতা আমতা কণ্ঠে বলে ওঠে, আসলে আপনি কিছু মনে না করলে ওকে আমি একটু কোলে নিতে পারি? মহিলাটি আবার মুখে খানিক হাসি ফুটিয়ে বললেন, কেন না, নিন।
মহিলাটি বাচ্চাটিকে আখির কোলে দিলেন। আখি তো তা দেখে মহা খুশি। বাচ্চাটিকে কোলে নিয়ে আদর দিতে লাগলো, ওকে দোলাতে লাগলো। খানিকক্ষণে বাচ্চাটি শান্ত হয়ে যায়, এমনকি আখির সাথে খেলাও করতে লাগলো। আখির অস্থির মনটাও যে আবার শান্তির ছোঁয়ায় ছুঁয়ে গেল। সেখানে ট্রাফিক আটকে থাকা অনেক লোকে আখির এমন কর্মকাণ্ডে হতবাক হয়ে দেখছে। কারণ স্বাভাবিক লোক যেমন বাচ্চাকে আদর করে, আখির ক্ষেত্রে যে তা মিলছে না। আখি বাচ্চাটাকে কেমন অস্বাভাবিক ভাব নিয়ে আদর করছে। আখি বাচ্চাটিকে এমনভাবে আদর করছে যেন ও আখি নিজেরই নারী ছেঁড়াতন। একটা নারীর মধ্যে একটা বাচ্চার জন্য এত মমতাময়ী ভাব তখনই আসতে পারে যখন সেই মেয়েটি মা হওয়ার অনুভূতি আগে থেকে অনুভবে নেয়। তবে আখিও কি সে অনুভূতিটা কখনো অনুভব করেছে? আদ্রিতের মনে তখন উক্ত প্রশ্ন চলাচল করলেও অন্য একটা মন তার উত্তর জেনে যায়। তখনই আর সে মনের মালিক আর কেউ নয়, স্বয়ং আয়ান। ট্রাফিকে তখন আয়ানও আটকে ছিল। হঠাৎই আখির এসব কর্মকাণ্ড চোখে যায় ওর। মনে পড়ে যায় আয়ানের কিছু স্মৃতি। আখির এমন অস্বাভাবিক আচরণের মানে যে আয়ান কিছুটা হলেও বুঝতে সক্ষম হচ্ছে। আখির এমন অস্বাভাবিক আচরণের কারণও যে আয়ান নিজেই। এদিকে বাচ্চাটি শান্ত হয়ে গেলে ওর মা বলে উঠলেন, বাহ, তোমার কোলে গিয়ে আমার রাজ দেখে একদমই শান্ত হয়ে গেল। তুমি বাচ্চাদের অনেক ভালোবাসো, তাই না? তা তুমি হয়তো নিজেও বাচ্চার মা। তোমার ওকে আদর করা দেখেই বোঝা যাচ্ছে। তা তোমার কয়টা বেবি আছে? আখির হাসি মুখটা ক্ষণিকে মলিনতায় পূর্ণ হলো মহিলাটির কথায়। কণ্ঠে একটা ব্যথার্থ ভাব এনে মৃদু স্বরেই বলল এবার, আমার কোনো বাচ্চা নেই। ওহ সরি, ইস, ট্রাফিক ছাড়ার টাইম হয়ে গেছে। আপনাকে ধন্যবাদ আপু। এবার রাজকে আমার কাছে দিয়ে দিন, ট্রাফিক ছেড়ে দিবে। কথাটি বলে মহিলাটি বাচ্চাটাকে নিয়ে নিল। আখি যেন বাচ্চাটাকে দিতে না চাইলে ওকে দিতে হলো। খানিকের জন্য আখির মনে হলো ওর কোলটা আজ আবারও কেউ খালি করে দিয়ে গেল। গাড়ি গড়িয়ে পড়তে এলো চোখে জল, তবে তা পড়তে দিতে নারাজ আখি। তাই আর সেখানে দাঁড়ালো না। কোনো রকম নিজেকে শক্ত করে সেখান থেকে চলে এসে গাড়িতে গিয়ে বসলো। আয়ানের আজ কেন যেন নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে, যার কারণ ও নিজেরও জানা নেই। কিন্তু মনের কোণে শান্তির কোনো ছোঁয়া পাচ্ছে না আয়ান। এদিকে আখির এমন আচরণ আদ্রিতের মনের প্রশ্নগুলোকে যেন আরও প্রখর করে তুলছে। মনে মনে কোনো একটা কিছু ভেবে আন্দাজ করে নিল আদ্রিত। ট্রাফিক ছেড়ে দিলে আদ্রিত আবার ড্রাইভ করতে ব্যস্ত হয়ে যায়। এদিকে পরিবেশের ছুটন্ত ভাব আখির মনে যেন তুলে দিয়ে যাচ্ছে হাজারো তিক্ত স্মৃতি। চোখের জলগুলো যে তার মালিকের বিরুদ্ধে গিয়ে আজকে বয়ে যেতে অবাধ্যতায় মেতে উঠেছে। পারছে না আখি কোনোভাবেই তিক্ত স্মৃতি থেকে নিজেকে দূর করে নিতে। বারবার এসে ধরা দিচ্ছে মনে। এদিকে অবাধ্য জলগুলো বাঁধন মানলই না, বেয়ে নেমে এলো নিজেদের আপন গতিতে। আখি ঝটপট ওগুলো মুছে নিল আদ্রিতের অগসরেই। তারপর নিজের পেটে হাত রেখে চোখ বন্ধ করে কিছু একটা খালি লাগা অনুভব করতে লাগলো। এদিকে উক্ত ঘটনার চোখ পাকি দিতে পারল না আদ্রিতের। গাড়ির সামনে টাঙিয়ে রাখা ছোট্ট মিররে আখির কর্মকাণ্ডগুলো সব আবদ্ধ করলো আদ্রিত। মনের সন্দেহের মাত্রাটার পরিমাণ যে এখন চরম সীমায় পৌঁছে গেছে। নিশ্চয়ই আরও অনেক রহস্যই আছে আখির জীবনে, যার সাথে আখির কারোই পরিচয় করাতে নারাজ। আয়ান বাড়ি ফিরেছে অনেক আগে। মাহির এখনো কোনো পাত্তা নেই। আয়েশাকে জিজ্ঞেস করলো এবার আয়ান, আয়েশা, মাহি কোথায়? জানি না ভাইয়া, সকালে বেরোনোর পর এখন অবধি আর ফিরেনি। হোয়াট, এখনও আসেনি মানে? ফোনও তো ধরছে না, দেখি একটু খোঁজ নিয়ে। কথাটা বলে দরজা খুলে বাহিরে যেতে নিলে আয়ান লক্ষ্য করলো একটা কালো কার থেকে নেমে আসছে মাহি। একটা ছেলে ওকে ধরে নামিয়ে দিচ্ছে। দুজনই মাতাল অবস্থায়। অন্য একটা ছেলে নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভিং সিটে বসা। মাহিকে নামিয়ে দিয়ে ছেলেগুলো চলে গেল। মাহি মাতাল অবস্থায় হেলে দুলে বলছে, বাই গাইস, অনেক ফুর্তি করেছি আজ। তোদের ডান্সটা কিন্তু সেই ছিল। হেলদুল খেলে মাহি পড়ে যেতে নিলে এগিয়ে গিয়ে ওকে ধরে নিল আয়ান। মাহি চোখ তুলে তাকিয়ে দেখলো আয়ান রক্তবর্ণ চোখে ওর দিকে তাকিয়ে আছে। এবার মাহির হেলদুল খেতে খেতেই বলল, আরে বেবি, তুমি কখন এলে? জানো আজকে ক্লাবে কত মজা করেছি? আরে তুমি তো আর এখন ক্লাবেই যাও না। দিন দিন কেমন বোরিং হয়ে যাচ্ছ। দেখি সরো তো, আমার অনেক ঘুম পাচ্ছে। আমি বরং রুমে যাই। মাহি চলে যেতে নিলে আয়ান শক্ত করে মাহির হাত ধরে দাঁতে দাঁত চেপে রাগী স্বরে বলতে লাগলো এবার, তুমি ক্লাবে গিয়েছিলে মাহি? ড্রিঙ্কস করে এসেছ? ছেলেগুলো কে ছিল? আরে এমন ভাব করছো যেন আর তুমি কখনোই ক্লাবেই যাওনি। তোমার মনে আছে আমাদের দেখাই ক্লাবেই হয়েছিল? আর হ্যাঁ, ওই যে ছেলেগুলো, ওগুলো আমার নিউ ফ্রেন্ডস। খুব নটি বয় ওরা। হোয়াট, তোমার লজ্জা করে না মাহি?
মাঝরাতে ড্রিঙ্কস করে অচেনা ছেলেদের সাথে গাড়ি করে বাড়ি ফিরতে? কিভাবে ঘুরতে পারো তুমি এসব? এসব কোন ধরনের ম্যানার তোমার? কতটুকু চেনো তুমি ওই ছেলেগুলোকে? আরে এত চেনা জানার কি আছে? মনে আছে প্রথম দিন তোমাকেও তো আমি চিনতাম না, কিন্তু সেদিন তো তোমার সাথে কত ঘুরেছি, তাও ড্রিঙ্কস করে। হোয়াট? তোমার কাছে আমি আর অন্য সব ছেলে কি সমান হলো নাকি? আরে বেবি, আমি সেটা কখন বললাম? আমি তো বলতে চাইছি এসব আজকালকার জেনারেশনের জন্য স্বাভাবিক ব্যাপার। তুমি শুধু শুধু নিজের ক্ষেত্রে তা প্রয়োগ করে সবাইকে লেকচার দিলে তো আর হবে না। দেখি সরতে আবার আমার দাদু সোজা না। কথাটা বলে মাহি আয়ানকে সরিয়ে হেলে দুলে নিজের রুমের দিকে পদার্পণ করলো। আয়ান বেবাচেকার মতো তাকিয়ে আছে ওর প্যানে। আয়েশার দৃষ্টি অগোচর করলো না মুহূর্তটা। আয়েশা যেন মনে শান্তি পেল। নিজের ভাইয়ের জন্য কোনো খারাপ লাগা কাজ করছে না ওর মনে। কারণ এটা হয়তো আয়ানের পাপের কিঞ্চিত প্রাকৃতিক সাজা আল্লাহর তরফ থেকে। হয়তো আস্তে আস্তে এর পরিণাম আরও বড় হবে, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই আয়েশার। তাই তাচ্ছিল্য হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে নিজের রুমে চলে গেল। আয়ান হতভম্ব হয়ে ভাবতে লাগলো এবার। আখি এত বড় বাড়ির বাবার মেয়ে হয়েও কখনো ক্লাবে যায়নি, ড্রিঙ্কসও করেনি। অনেক মিশুক থাকলেও ছেলেদের সাথে সখ্য তোর খুব কমই ছিল। কোনো ছেলের সাথে বেশি মেলামেশা পছন্দ ছিল না আখির। প্রয়োজন ছাড়া কোনো ছেলের সাথে তেমন একটা কথাও বলতো না। তবে আয়ানও যে কখনো ক্লাবে যেত না, কিন্তু স্ট্যাটাসটা বাড়ার সাথে সাথে ওর রুচিও তখন বেড়ে গিয়েছিল। বাকি ৮-১০ জন বিদ্যমানদের তালে তালে তাল মেলাতে ওকেও যে ওসব আধুনিকতার ছোঁয়ায় যেতে হয়। আয়ানের খুব ভালো করে মনে আছে, একটা ক্লাবেই মাহির সাথে আয়ানে দেখা। আর সেদিন থেকে মাহির সাথে ওর অনেক ক্লোজ হয়ে উঠেছিল। এছাড়া মাহির অনেক ছেলের সাথে ফ্রেন্ডশিপ আছে, কিন্তু কখনো কখনো আয়ানের সেসব ফ্রেন্ডশিপ লিমিটের অতিরিক্তই মনে হয়। আয়ান রুমে যায়, গিয়ে দেখে ওর সুন্দরী রমণী আয়েশ করে বেডে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছেন। আয়ানের যেন মাহির ওসব অসভ্যতা আর ভালো লাগছিল না। তাই মনের শান্তির খোঁজে বাহিরে কোথাও বেরিয়ে গেল। পিলো পিলো পায়ে আসছিল আঁখি কাছ থেকে। খানিক দূরে চৌধুরী ম্যানশন। আশেপাশে কোনো রিক্সা নেই, তাই পায়েই হাঁটছে। এদিকে একটু একটু মাথা ধরেছে। এটা সময়ের সাথে আরও প্রকট হবে আখির জানা আছে। তাই বাড়ি গিয়ে কিছু খেয়ে তারপর ওষুধ খেতে হবে বলে বেশ তাড়াহুড়ো করেই হাঁটছে আখি। হঠাৎ করে লক্ষ্য করলো রাস্তার পাশে একটা ল্যাম্পপোস্টের নিচে থাকা ছোট্ট বেঞ্চের এক কোণে মাথা নুইয়ে বসে আছে কেউ একজন। আখি যে লোকটার মুখ দেখতে না পেলেও ঠিকই আন্দাজ করতে পেরেছে লোকটা আসলে কে। সে লোকটা যে ওরই চিরচেনা। তবে আখি আর সেদিকে ভ্রুক্ষেপ দেখালো না, বরং নিজের গন্তব্যে মন দিল। হঠাৎ করে পিছন থেকে কিছু কথা ভেসে আসে আখির কানে। দেখেও না দেখার ভান করছো? আমি কি এখন এতটাই পর হয়ে গেছি? আখি কিছু না বলে এগোতে লাগলো, যেন কথাগুলো ওর কানেই গেল না। আয়ান আবারও বলল, পালাচ্ছ আমার কাছ থেকে? কথাটা শুনে এবার আখি থমকে দাঁড়ালো। তারপর পিছনে মুড়ে বলল, আখি পালানোর মতো মেয়ে না মিস্টার আয়ান। সত্যর মোকাবেলা করার মতো শক্তি আখির আছে। বরং আপনি সত্যতা থেকে পালিয়ে বাঁচতে চাইছেন। আপনি নিজেও জানেন আপনি এখন আর আমার আপন কেউ রয়ে যাননি। আপনি এখন আমার জন্য শুধু একজন পরপুরুষ মাত্র, যার নিজস্ব স্ত্রী আছে, হয়তো কয়েকদিন পর সন্তানও আসবে। এমতো অবস্থায় আপনাকে কোনো মেয়ে আপন করে নিতে চাইলে তার সাথে আপনার সম্পর্ক অবৈধ সম্পর্কের নাম পাবে মিস্টার আয়ান। আর আমি যেরকমই হই না কেন, কারো সাথে অবৈধ সম্পর্কে যাওয়ার মতো মেয়ে আমি নই। এমন কিছু তো আমিও চাই না। তবে কি একটু সময় আমার সাথে বসে সুন্দর দুটি কথা বলারও সময় নেই তোমার? দেখেন, আমি ব্যস্ত একজন মানুষ, আপনার মতো বিত্তবান না। অনেক কিছুরই দায়ভার আমার মাথার উপর আছে। তাই আপনার সাথে টাইম পাস করার মতো সময় আমার কাছে নেই। আর আপনার ভালো করেই জানা আছে আমার ছেলেদের সাথে কথা বলার বদ অভ্যাসও নেই, বরাবরই কম। আর বিবাহিত ছেলেদের আশপাশেও যে ঘোরার কথা আমি কখনো ভাবতেই পারি না। সরেন, আমার তাড়া আছে। আখি চলে যেতে নিলে আয়ান কিছু বলবে, তখনই আদ্রিত গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হয়। আরে আপনি? হ্যাঁ, হাসপাতাল থেকে ফিরছিলাম। যাক, তোমাকেও পেয়ে গেছি। চলো। থাক, আপনি চলে যান, আমি নিজেই চলে যেতে পারবো। হয়তো আপনি ভুলে গেছেন মিস আখি, আমাদের মধ্যে কি কথা হয়েছিল। বলিনি, তবে এটাও কথা হয়েছিল যে আমার যখন ইচ্ছে আমি শুধু তখনই আপনার সাথে যাব। আপনার ইচ্ছে তো ভালো কথা, তবে সেই ইচ্ছে দিনে 50 বার রূপ পাল্টালে তো হয় না মিস আখি। দেখেন, শুধু শুধু জেদ করবেন না। বাড়িটার সামনে, তাই চলেন একসাথেই চলে যাই।
আঁখি আর কিছুই বলল না। এমনিতেই এখানে থাকলে আয়ানের বেহায়া কথাগুলোর সম্মুখীন ওকে হতে হবে। তাই গাড়িতে উঠে গেল আঁখি। গাড়ির দরজায় টান দিবে তখনই আয়ান আঁখির হাত ধরে নিল। তারপর বলতে লাগলো, তুমি ওর সাথে কেন যাবে আঁখি? তুমি কোথায় যাবে আমায় বলো, আমি তোমাকে পৌঁছে দেব। আমি থাকতে তোমার অন্য কারো সহায়তা নিতে হবে না। আঁখি কিছু বলবে তখনই আদ্রিত নেমে আসে গাড়ি থেকে। শান্ত ভঙ্গিতে গাড়ি থেকে নেমে শান্ত রূপে আঁখির হাত থেকে আয়ানের হাত ছাড়িয়ে নিল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, আপনার এমন কেন মনে হয় মিস্টার আয়ান আমি ওনাকে সাহায্য করতে চাইছি? আঁখি এমন কোনো মেয়ে না যার কখনো কারো সাহায্যের দরকার পড়বে। বরং আপনার কোনো সাহায্য লাগলে ওকে বলবেন, আপনাকে ও নিরাশ করবে না। এতটা বিশ্বাস ওর উপর রাখাই যায়। তাই মিসের সহযোগিতায় ওর দিকে এগিয়ে আসবেন না। আমার আর আঁখির মধ্যে আপনার বলার কোনো অধিকার আছে বলে আমার মনে হয় না মিস্টার আদিত্য। আমি আপনার মতো কখনোই কোনো মিথ্যে অধিকার নিজের আয়ত্তে আনতে চাইও না মিস্টার আয়ান। শুধু অন্যায়ের প্রতিবাদটাই করেছি মাত্র। কারণ অন্যায় সহ্য করার মতো লোক ডাক্তার আদিত্য চৌধুরী না। হয়েছে মিস্টার আদিত্য, এমন লোকের সাথে কথা বলেও কোনো লাভ নেই যে সাধারণ ঠিক ভুলের মধ্যেও পার্থক্যটা বুঝতে ব্যর্থ হয়। সে ন্যায় অন্যায়ের পার্থক্যটা কী করে বুঝবে? আপনি বরং চলেন। আদ্রিতের গাড়িতে উঠে গেল আঁখি। তারপর আদ্রিত গাড়ি ছেড়ে দিল। আয়ানের মাথায় আগুন ধরল এবার আঁখির সাথে আদ্রিতকে দেখে। উপর থেকে আঁখিও যে আদ্রিতের কথায় সায় মেলালো। কিছুতেই এসব মেনে নিতে পারল না আয়ান। আর কোনো দিক বিবেচনা না করে আয়ান আদ্রিতের গাড়ির পিছু করল। গাড়িটা চৌধুরী ম্যানশনের ভিতর ঢুকে যায়। পথে কোথাও তো আদ্রিত আঁখিকে নামালো না। তার মানে আঁখি চৌধুরী ম্যানশনে থাকে। বিষয়টা বুঝতে সক্ষম হলো আয়ান। উক্ত বিষয়টা যেন আয়ানের মনে জ্বরের বেগ আরও প্রবল করল। আঁখিও আদ্রিতের সাথে চৌধুরী ম্যানশনে কী করছে? না, বিষয়টা জানতে হবে আমাকে। ওই আদ্রিতকে সুবিধার মনে হচ্ছে না আমার। খোঁজ তো আমাকে নিতেই হবে। এই আদ্রিতের একটা বিহিত আমি করেই ছাড়ব। আদ্রিতের দীর্ঘ বারান্দার এক প্রান্তে বসে আছে আঁখি। আদ্রিত একটা ইমার্জেন্সি থাকায় আবারও হাসপাতালে চলে গেছে। আর রাত তখন 2টা বাজে। আজ ঘুম নেই আঁখির চোখে। কী করে থাকবে? পুরনো কিছু তিক্ত অনুভূতি যে আজ আবারও জেগে উঠেছে। সবার সামনে তা লুকিয়ে গেলেও একাকিত্বে নিজের কাছে যে তা লুকাতে পারে না আঁখি। হাতে 2টা রিপোর্ট নিয়ে ওগুলোতে একদৃষ্টিতে তাকিয়ে আছে। টপ টপ করে চোখের পানি জোরে পড়ছে সেগুলোতে। একটি রিপোর্টে একদম স্পষ্ট লেখা আছে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ। আর অপর রিপোর্টে গর্ভপাত নিশ্চিতকরণের প্রমাণ। আখির একদম মনে আছে আজ থেকে ঠিক 14 মাস আগে আখি কনসিভ করেছিল। কয়েকদিন যাবৎ শরীর কিছুটা খারাপ থাকলে নিজের চেক আপ করিয়েছিল আখি, যাতে ডাক্তার কিছু টেস্ট করালে আখি প্রেগনেন্ট তা জানতে পারে। সেদিন আখি কতটা খুশি হয়েছিল তা শুধু ওই জানে। বাচ্চাদের যে আখি ছোটবেলা থেকে অনেক পছন্দ করত। সেদিন নিজের গর্ভে আয়ানের অস্তিত্ব অনুভব করতে পেরে আখির ভালো লাগা চরম সীমে পৌঁছে গিয়েছিল। মনে মনে কত কিছু ভেবে নিয়েছিল আখি। আয়ান শুনলে হয়তো অনেক খুশি হবে, ওকে আগের থেকে অনেক বেশি ভালোবাসবে, ওর হয়তো টুইন বেবি হবে, ও আর আয়ান মিলে ওদের সুন্দর সুন্দর নাম রাখবে। আরও কত কিছু মনে মনে ভাবতে ভাবতে ভাবনার সমাপ্তির আগে আয়ানের কাছে পৌঁছালো আখি। সবার আগে যে খুশির এই খবরটাও আয়ানকেই জানাতে চাইছিল। ভেবেছিল আয়ান হয়তো সারপ্রাইজড হয়ে যাবে, কিন্তু আয়ান বিষয়টা শোনার পর নিজের রিয়াকশন দিবে আখিকে অবাক করে দিয়ে। এখনও বাচ্চা নিয়ে ভাবতে পারে না ও। এখন নাকি লাইফে এনজয় করার সময়। এখন নাকি বাচ্চা নিতে পারবে না সে। তাছাড়াও এখন বাচ্চার দায়িত্ব নেওয়ার কথা ভাবতেও পারে না। এখন ওর লাইফে নাকি অনেক কিছুই অ্যাচিভ করার আছে। আর না জানি কি কি। এসব বাচ্চার কথা ওর জন্য নাকি ভাবাও ভুল বলে মনে হচ্ছে। আখি সেদিন অনেক মিনতি করে আয়ানকে, অনেক বোঝায় ওকে। ভুলবশত বাচ্চা চলে আসলো, ওই বাচ্চাটি যে আল্লাহর প্রদত্ত। আর আখি ওকে নিজের গর্ভে ধারণ করতে চায়। আখি আয়ানকে নিশ্চয়তা দেয় যে বাচ্চার কোনো দায়িত্ব আয়ানের উপর পড়তে দিবে না, ও নিজে সবটা দেখে নেবে। আখিকে একটাই পথ দিল, আখিকে বাচ্চা আর আয়ানের মধ্যে কোনো একজনকে বেছে নিতে হবে। কয়েকদিন বোঝানোর পর আখি নিজেই ব্যর্থতা স্বীকার করলো। সেদিনও সব কিছুর উপর আয়ানকে বেছে নিল আখি। বাচ্চাটা মেরেই ফেললো শুধু আয়ানকে পাওয়ার লোভে। সেদিনের পর আখি কেমন যেন ভেঙে পড়েছিল শারীরিকভাবে আর মানসিকভাবেও। সারাদিন কেমন পাথরের মতো বসে থাকতো। বারবার নিজের পেটে হাত রেখে নিজের বাচ্চাটাকে অনুভব করতে চাইতো। আখির এমন অবস্থা কাটিয়ে উঠতে আয়শা আর রিমা রহমান ওকে অনেক সাহায্য করেছিলেন। ওর সেবা যত্ন করেছিলেন ওরা অনেক। তবে আয়ানের আখির দিকে কোনো খেয়ালই ছিল না। ও সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকতো। তাছাড়া তখন ওর ফাইনাল এক্সাম চলছিল, তাই সারাদিন পড়া নিয়েই পড়ে থাকতো। আখি বেঁচে আছে কিনা মরে গেছে তাতে ওর কিছু যেন যায় আসতো না। আখির মন যে সারাদিন আয়ানকেই খুঁজতো। ওর বুকে মাথা রেখে কিছু সময় বসতে পারলে হয়তো আখির মন পিঞ্জরে খানিক সান্ত্বনা বিরাজমান করত। কিন্তু আখির এই মনোভাব কখনোই আখির সামনে আসতে দেয়নি আয়ানের।
কারণ কখনো আঁকি চায়নি ওর জন্য আয়ানের ক্যারিয়ারের স্বপ্ন ধুলোয় মিশে যাক। আখির শুধু একটাই চাওয়া ছিল আয়ানের কাছ থেকে, তার শুধুই এর এক ফালি ভালোবাসা। তবে আখি যে আয়ানের ভালোবাসা পাওয়ার জন্য এত কিছু করলো, আজ সে আয়ানই ছুড়ে ফেললো ওকে। ভালোবাসার প্রতিদান হিসাবে মুঠো ভরে ভরে শুধু শূন্যতা দান করলো আখিকে। যার জন্য পৃথিবীর সব কিছু মায়া ত্যাগ করলো, সে আখির মায়া বুঝলো না। আখি আবার পুলকি দিয়ে কেঁদে উঠল রিপোর্টগুলো নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে। কেন আল্লাহ, কেন এমন হলো? আমি যখন সব কিছুর মায়া ত্যাগ করে আয়ানকেই বেছে নিয়েছিলাম, তবে আয়ান কেন আমায় বেছে নিল না? কেন আমি ওর কাছে শুধুই কয়েকদিনের ভালো লাগার একটা দ্রব্য ছিলাম মাত্র? কেন আল্লাহ, কেন এমন হলো? আমি জানি সেদিন আমার মা বাবাকে ছেড়ে আসতে আমার কত কষ্ট হয়েছিল। আমি জানি সেদিন আমার স্বপ্নগুলো ধুলোয় মিশিয়ে দিতে আমার কত কষ্ট হয়েছিল। শুধু আমি জানি সেদিন নিজের গর্ভে বেড়ে ওঠা প্রাণটা শেষ করে দিতে আমার কত কষ্ট হয়েছিল। আজও যে সেই অনুভূতি থেকে নিজেকে দূরে রাখতে পারি না। আজও মনে হয় সে গর্ভের কোনো এক কোণে লুকিয়ে আছে, কখনো মা বলে ডেকে উঠবে আমায়। আর পারছি না আল্লাহ, আর পারছি না এসব কিছু মেনে নিতে। আমাকে রহম করো রাব্বুল আলামিন, শক্তি দাও আমায়। আমি যার পেরে উঠতে সক্ষম হচ্ছি না। একদিন সব কিছুর আগে আমি আয়ানকে বেছে নিতাম, আর আজ সে আমি আয়ানকে নিজের জীবনের কোনো অংশেই রাখতে চাই না আল্লাহ। তুমি সেই তৌফিক দিও আমাকে, তৌফিক দিও। কথাটা বলতে বলতে কান্নায় ফেটে পড়ল আখি। এদিকে আদ্রিত খানিকক্ষণ আগে আসলেও আখি সেদিকে খেয়াল করতে ব্যর্থ হলো, যার ফলস্বরূপ আদিত্যর কানে গেল আখির বলা সমস্ত কথা। তবে আদ্রিত যে সন্দেহটা করেছিল তাই হলো। এখন আদ্রিত আখির কথাই এতটুকুতেই বুঝতে পারলো যে আয়ানের জন্যই আখি নিজের বাচ্চাটাকেও ত্যাগ করেছে। ছাদের আলোয় সেই অসহায় রমণীর উজ্জ্বল চেহারা যা অতিরিক্ত কান্নার ফলে লাল বর্ণ ধারণ করেছে, তা বড়ই আঘাত করছে আদিত্যর হৃদয়খানে। আরোহী যে ঠিক একইভাবে কান্না করত, কান্নার ফলে সম্পূর্ণ চেহারা খানিকে লাল বর্ণ ধারণ করত। হয়তো আরোহীর কখনো কান্নার প্রয়োজনে পড়েনি, আদৃত্য যে ওকে মাথায় ছড়িয়ে রাখত। তবে হ্যাঁ, শেষবার অনেক কান্না করছিল আরোহী। নিজের প্রেয়সীর কষ্ট ভরা কান্না যে আদৃত্য সইতে পারেনি, সেই কান্না থামানোর বদলতে আদৃত্য কোনো এক পর্যায়ে যেতে প্রস্তুত ছিল। হয়তো সত্য ভালোবাসার এতটা শক্তি থাকে যে মানুষকে অসাধ্য সাধন করারও শক্তি দেয়, যার ফলস্বরূপ আদিত্যর চোখ বেয়ে গড়িয়ে পড়ল কিছু জল, যা বেশি সময় বইতে না দিয়ে মুছে ফেলল আদৃত্য। আখির দিকে এগিয়ে যেতে নিলে আর এগুলো না, কারণ আদৃত্য জানে ওকে দেখলে আখি নিজের অনুভূতি আবারও লুকাবে নিজের মিথ্যে হাসির পিছনে। তাই আর এগুলো না। কখনো কখনো যে মন খুলে কান্না করাটাও মন হালকা করার অন্যতম পন্থা। বেশ কিছুক্ষণ পর আখি নিজেকে সামলে নিয়ে রুমে আসলো। তৎক্ষণাৎ বেডে আদৃত্যকে বসে থাকতে দেখে বেবাসাকা খেয়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি আপনি কখন আসলেন? এই তো প্রায় 2 মিনিট আগে। আমতা আমতা করে কথাটা বলল আদৃত্য। আদৃত্য প্রায় আধা ঘন্টা আগেই এসেছে, তবে তা আখিকে জানাতে চাইল না। আখি যখন নিজের অনুভূতি লুকিয়ে ভালো থাকতে চায়, তবে তাতে বিঘ্ন ঘটাতেও চায় না আদৃত্য। কিন্তু মিথ্যে বলা জানে না, তাই কণ্ঠে আমতা আমতা ভাব এলো ওর। এদিকে উক্ত কথা বলতে গিয়ে আদৃত্যের চোখের পাতা বারবার পড়ছিল, ঠোঁটগুলো কাঁপছিল ঠিক সেই দিনের মতো। কিন্তু সচরাচর আদৃত্য যখন কথা বলে তখন এমনটা হয় না। উক্ত বিষয়টাও আদৃত্যকে নিয়ে আখির রহস্যময় সন্দেহটা আরও বাড়িয়ে দিল। তো ভিউয়ার্স, এটা গল্পের তৃতীয় অংশ। পরবর্তী অংশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।